রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের টানাপোড়েনের জায়গাগুলো ক্রমেই স্পষ্ট হচ্ছে কিনা কি বলবেন আপনি? বিএনপি নির্বাচনের দাবিতে ফেব্রুয়ারি মাসে মাঠে নামবার ঘোষণা দিয়েছে, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে, যারা এই অনুষ্ঠান দেখছেন আপনি সহ সবাইকে সালাম জানাই, শুভেচ্ছা জানাই। দেখুন, রাজনৈতিক দলগুলো তো এই আন্দোলনের একটা বড় স্টেক হোল্ডার এবং শিক্ষার্থীরাও একটা স্টেক হোল্ডার, অন্যান্য শ্রেণী পেশার সংগঠনগুলো আছে, সিভিল সোসাইটির বিভিন্ন অর্গানাইজেশন আছে, দেশের রাষ্ট্রের প্রতিষ্ঠানের অনেকেই এসে আন্দোলনের শেষে যুক্ত হয়েছেন। সব মিলিয়ে যারা আন্দোলনের স্টেক হোল্ডার তাদেরকে নিয়ে তাদের মধ্যে যথাসম্ভব ঐক্যটাকে বজায় রেখে এই রাজনৈতিক উত্তরণের কাজটি এই সরকারের দায়িত্ব ছিল। সাধারণভাবে এটাকে অনেকে বিপ্লব মনে করেছেন অথবা বিপ্লবের সাথে তুলনা করেছেন, কিন্তু একটা আন্দোলন কিংবা বিপ্লবের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে যে একটা নির্ধারক শক্তি নেতৃত্বমূলক জায়গায় থাকে, পুরো বিষয়টার উপরে তারাই যাকে বলে যে চালিকা শক্তি হিসেবে দাঁড়ায়, সেটা এই আন্দোলনের ক্ষেত্রে একটা ভিন্ন অবস্থার মধ্যে আছে। স্টেক হোল্ডারদের মধ্যে যে শক্তি ভারসাম্য সমস্ত কিছু বিবেচনায় নিলে আমরা দেখব যে এখানে সবার মধ্যে ন্যূনতম ঐক্যমত্য রক্ষা করে পুরো প্রক্রিয়াটি এগিয়ে নিয়ে যাওয়াটাই এখানে আসলে বাঞ্ছনীয় এবং সেটাই বাস্তবসম্মত। এর ব্যত্যয় ঘটলেই নানা ধরনের সংকট সৃষ্টি হবে এবং মতদ্বৈততা মতবিরোধের রূপ নিতে পারে এবং তখন সেটা আলোচনার টেবিল থেকে রাজপথে নেমে আসতে পারে। সেই দিক থেকে আমরা যেটা বলেছি যে একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত আমরা পার করছি। আমাদের দিক থেকে আমরা সবসময় এই আহ্বানটা শুরু থেকে জানিয়ে আসছি, বিশেষত 5ই আগস্টের পর থেকে, এমনকি 13 তারিখে যখন প্রথম প্রধান উপদেষ্টার সাথে আমাদের বৈঠক হয়েছে সেখানেও আমরা এই কথাটি বলেছি। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমাদের নানাভাবে যে কোনো যতগুলো মাধ্যমে আমরা কথা বলতে পারি সব জায়গাতে একই কথাই বলেছি যে আমাদেরকে এই সরকার একটা 3 মাসের সময় নিয়ে আসেন, ফলে রুটিন কাজ করে একটা ইলেকশন আয়োজন করে চলে যাচ্ছে, ব্যাপারটা এরকম না। মোটামুটি একটা সময় তাদের থাকতে হচ্ছে এবং সেই সময়টা এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার বক্তব্য অনুযায়ী যদি ডিসেম্বরে নির্বাচন হয় কিংবা জুনে হয় তো সেটা 1.5 বছরের মোটামুটি কিংবা তার চেয়ে কিছু বেশি সময়। এখন ধরুন এই সময়টা তো মানুষের দৈনন্দিন জীবনযাপন করতে হবে মানুষকে এবং সেইটাকে সরকার হিসাবে সেই তার দেখভাল করাটা তাদের দায়িত্ব। কাজেই এই যে মানুষের জীবনের যত রকম সংকট আছে সেটা সমাধান করা, দেশের জানমালের নিরাপত্তা দেওয়া, মানুষের অর্থনীতিকে সচল রাখা এবং দেশের সামগ্রিক ভালো মন্দ নিরাপত্তা সব কিছু দেখা, এটা একটা তাদের কাজ। পাশাপাশি পলিটিক্যাল ট্রানজিশন, এই যে রাজনৈতিক উত্তরণের যে একটা বেশ কঠিন, চ্যালেঞ্জিং এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ পর্ব আছে, এটাও তাদের পাড়ি দিতে হবে। এখন তার জন্য সরকার আকারে ছোট, তাদের কোনো সংগঠন নেই, ফলে এই সরকার যাদের সমর্থনের উপর দাঁড়িয়েছিল তাদের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমেই কিন্তু তার সরকার পরিচালনাটা করা ছিল তার সবচেয়ে ভালো পদ্ধতিগত। এইভাবেই তারা সফল হওয়ার ক্ষেত্রে সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। সে কারণে আমাদের দিক থেকে আমরা কিন্তু সরাসরি এই প্রস্তাব করেছি যে সরকারকে আরও জোরালো ভূমিকা নিতে হলে তার সমস্ত স্টেক হোল্ডার কিংবা অংশীজনদের সাথে নিয়মিত আলাপ আলোচনাটা করা দরকার এবং সেটার জন্য প্রয়োজনে একটা কাঠামো গড়ে তোলা যেতে পারে। জাতীয় রাজনৈতিক কাউন্সিলের মতো করে পলিটিক্যাল অল স্টেক হোল্ডাররা থাকবেন, সরকার মাঝে মধ্যে তাদের সাথে বসবেন এবং তাদের যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে তারা নানা ধরনের একটা বিশ্লেষণ, কিন্তু পলিটিক্যাল পার্টি তাদের মতামত দিতে পারে কোন জায়গায় তাদের রোল প্লে করার জন্য সরকার তাদের কাছে চাইছে, সেই জায়গাতে তারা যেমন এরকম অনেকগুলো প্রশ্ন কিন্তু সরকার আমাদের রাজনৈতিক দল সহ সকলের সহযোগিতা চেয়েছিল। যেমন ধরুন আপনার দুর্গাপূজার সময় এসছে, তারপরে যখন ভারতীয় মিডিয়াতে ব্যাপক ক্যাম্পেইন এবং আমাদের ডেপুটি হাই কমিশন আক্রান্ত হলো, তো সব মিলিয়ে রাজনৈতিক দলগুলো সাড়া দিয়েছে, সমস্ত স্টেক হোল্ডাররাও সাড়া দিয়েছে। এইটা যদি একটা অল স্টেক হোল্ডার্স মিটিং এইটা নিয়মিত বিরতিতে হতো, তাতে হয়তো
কিছু একেবারে মানে কিছু অসুবিধাও আছে যে এত মতামতকে একসাথে রাখতে পারাটাও একটা কঠিন, কিন্তু কোনো না কোনো ফর্মে এই বিষয়টা তাদের চালিয়ে গেলে যে ধরনের দূরত্বগুলো সৃষ্টি হচ্ছে সেগুলো অনেকাংশেই কমে যেত এবং একটা জায়গায় আমরা পৌঁছাতে পারতাম। এটা গেলো 1 নম্বর দিক। 2 নম্বর দিক হচ্ছে যে কথাটি সরকারের দিক থেকে বলা হয়েছিল যে তারা কমিশন গঠন করেছেন, যদি সেটাও আমাদের দিক থেকে আমরা প্রস্তাব তুলেছিলাম যে এই কমিশন কিংবা টাস্ক ফোর্স আকারে অনেকগুলো জিনিস গঠন করা দরকার, যেটার মধ্য দিয়ে সংস্কার প্রস্তাবগুলো সামনে আসবে, টেবিলে আসবে এবং সেটার ভিত্তিতে সবার সাথে আলাপ আলোচনা নতুন করে হতে পারে। এখন এই যে এই কাজটার জন্য একটা সময় তো লাগবেই, সেটাও আরও বেশি সুনির্দিষ্ট করা যেত আর কি, মানে আন্তরিকভাবে সুনির্দিষ্ট করা যেত যে আমরা এত তারিখ থেকে আলোচনা করছি, মানে টেলিভিশন স্ক্রলে দেখছি আমরা, কিন্তু একটা সবগুলো দলের সাথে সুনির্দিষ্ট সময়সীমাটা জানিয়ে দেওয়া যেত যে এত তারিখের মধ্যে আমরা রিপোর্ট প্রত্যাশা করছি, এত তারিখ থেকে আমরা নিয়মিত আলোচনা করব এবং আমরা আশা করি এতটা সময়ের মধ্যে আলাপ আলোচনায় একটা রোড ম্যাপ তৈরি হবে। যেমন আমরা নিজেরা প্রত্যাশা করছি যে ফেব্রুয়ারি থেকে আলোচনা শুরুর কথা এবং ফেব্রুয়ারি আলোচনার মধ্যেই হয়তো পুরো ফেব্রুয়ারি মাসেই এটা হয়তো সম্ভব হতে পারে যে একটা রোড ম্যাপ তৈরি হওয়া, যে রোড ম্যাপে সংস্কারগুলোর ন্যূনতম ঐক্যমত্যের জায়গা কি, তার কতগুলো নির্বাচনের আগেই আসলে আমরা বাস্তবায়ন করতে পারবো, কোনগুলো আসলে নির্বাচনের মধ্য দিয়েই আমাদের সম্পন্ন করতে হবে। কারণ অনেক মৌলিক কাঠামোগত সংস্কার, সংবিধান সংস্কার, এগুলো আসলে জনপ্রতিনিধিদের বাইরে আসলে এটা শেষ পর্যন্ত চূড়ান্ত করা যাবে না। কাজে এই পুরো প্রসেসটা মানে দুটো ধাপ আছে, একটা হচ্ছে নির্বাচনের জন্য অনেকগুলো সংস্কার দরকার, আবার পুরো সংস্কার শেষ সম্পন্ন করার জন্য, চূড়ান্ত করার জন্য নির্বাচন দরকার। এখন এই জায়গাগুলোতে যদি সুনির্দিষ্ট হয়ে যায়, কমন মিনিমাম ন্যূনতম ঐক্যমত্যের জায়গা ঠিক হয়ে যায়, তাহলে আপনি দেখবেন যে আমরা সময়সীমাটাও সুনির্দিষ্ট হয়ে যাচ্ছে এবং সর্বনিম্ন সময়টার মধ্যে নির্বাচন করার অর্থাৎ এই কাজগুলো সম্পন্ন করে নির্বাচন করার একটা তারিখও আমরা, কিংবা তারিখ অর্থাৎ মাস, সেটা সুনির্দিষ্ট হয়ে যাচ্ছে। নির্বাচনের সময়সীমা নির্দিষ্ট হলে রাজনৈতিক স্থিতিশীলতা আসতে এটা অনেক বেশি সহায়তা করত, কারণ নির্বাচনের জন্য আন্দোলনের প্রয়োজন পড়তো না, বরং নির্বাচনী যে প্রস্তুতি, সেই প্রস্তুতির জায়গাটাতেই সবাই ব্যস্ত হতো। সেটা একটা দিক। এটা আরেকটা মানে অর্থনৈতিক স্টেবিলিটি নিয়ে আসার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। কারণ হচ্ছে যে যারা বিনিয়োগকারী তারা হিসেব করবেন যে এই পলিটিক্যাল স্টেবিলিটি কিভাবে আসবে, কত সময়ের মধ্যে আসবে, ফলে সেই অনুযায়ী তাদের বিনিয়োগ পরিকল্পনা দেশি বিদেশি সব কিছু সেটার উপর নির্ভর করে। অন্যান্য যে অর্গানাইজেশন, রাষ্ট্রের বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন আর অর্থনৈতিক সংগঠন, এগুলো তাদের অনেক স্বাভাবিক কর্মকাণ্ডের মধ্যে ফিরতে পারত। তো ওইটা আমরা সবসময় এই প্রস্তাবনাগুলো দিয়ে আসছি। আমরা কিছুটা বিস্মিত যে এখন পর্যন্ত এই কাজগুলো আসলে কেন করা হয়নি। এখন ধরেন দূরত্ব অনেক ক্ষেত্রে বৃদ্ধি পেয়েছে, বেশ কিছু আইডিয়া নিয়ে রাজনৈতিকভাবে মতপার্থক্য আছে। এখন পথপার্থক্য তো থাকবেই, মতপার্থক্য থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, এবং কেউ প্রতিদ্বন্দ্বিতার স্বার্থেই মতপার্থক্যকে অনেক বড় করবে, সেটার মধ্যে দিয়ে তাদের নিজেদের পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করবে। সেগুলো গণতান্ত্রিক রাজনীতিতে খুব অস্বাভাবিক কিছু না, আমি এটাগুলো খুব বেশি চিন্তিত নই এগুলো নিয়ে। আমরা যে জিনিসটা নিয়ে চিন্তা করছি যে আমাদের দুটো কাজ আছে। একটা তো হচ্ছে যে ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে এই যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এমনকি মতবিরোধ, এইটা স্বাভাবিক ব্যাপার, এটা হয়তো চলবে। নির্বাচন যত ঘনিয়ে আসবে এটা আরও হয়তো বাড়তেও পারে। কিন্তু একই সাথে এটা মানে অন্যান্য সময়ের সাথে পার্থক্য হচ্ছে যে আমরা একটা ঐতিহাসিক পর্বে আছি, ঐতিহাসিক মুহূর্তে আছি, যেখানে আমাদের একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। একটা ফ্যাসিস্ট ব্যবস্থা যেটাকে আমরা বিলুপ্ত করতে চাইছি, আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছি। সেই গণতান্ত্রিক ব্যবস্থা নির্মাণের যে দায়িত্ব, যেটার অংশীদার আমরা সবাই, যেখানে সবাই আমরা যাতে অংশীদার বোধ করতে পারি, এবং এইখানে আমাদের কমন স্বার্থ আছে এই গণতান্ত্রিক ব্যবস্থাটা তৈরি করার ক্ষেত্রে, ফলে সেখানে ন্যূনতম একটা জাতীয় ঐক্যও রক্ষা করতে হবে। তো একদিকে ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করা একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার জন্য, অন্যদিকে গণতান্ত্রিক নির্বাচনের জন্য প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা স্বাভাবিকভাবে আসবে। এইটার মধ্যে যে থিন লাইন, মানে পিছলে পড়ার সম্ভাবনা, সেই জায়গাটা কাজ করে। তো সেদিক থেকে আমি বলবো যে সবারই এ বিষয়ে সতর্ক থাকা দরকার। আমরা যা কিছুই করি না কেন, আমরা যাতে শেষ পর্যন্ত
এই রাজনৈতিক উত্তরণের কাজটি যথাযথভাবে সম্পন্ন করতে পারি, আমরা জাহাজটাকে ঠিকমতো তীরে ভেড়াতে পারি এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থায় এই মানুষের যে আত্মত্যাগ, আত্মদান, এই যে আমাদের সন্তানরা মানে ছাত্র, শ্রমিক, তরুণরা যেভাবে অকাতরে জীবন দিল, শিশুরা জীবন দিয়েছে, বাঙালি, চাকমা, মারমা, আদিবাসী, আপনি হিন্দু, মুসলমান, নারী, পুরুষ, মানে বাকি নেই তো কেউ, মানে সবাই মিলে যে ভূমিকা নিয়েছে, এখানে শিশু, বৃদ্ধরাও যুক্ত হয়েছেন, অভিভাবকরা মৃত্যুবরণ করেছেন। কাজেই ১৬০০-র উপরে মানুষের যে মৃত্যু, শাহাদাত, ৩০,০০০-এর মতো গুরুতর আহত, এটা তো চোখ তাদের অন্ধ হয়ে গেছে। আপনি যে বিষয়টা বলছেন, যে সংখ্যাটা বলছেন, এটা তো কেবল জুলাই আগস্টে, তার আগের যদি তার আগের জায়গায় যদি যাই, ১৫ বছরে হাজার মানুষের গুম হওয়া, তাদেরকে বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হওয়া, লাখো লাখো মানুষ মামলায় হয়রানিতে কি ভয়ঙ্কর জীবনের মধ্যে দিয়ে গেছেন, কেউ ধান খেতে ঘুমিয়েছেন, কেউ রাজনৈতিক বিরোধী হওয়ার কারণে তাদের কত রকম নির্যাতনের মধ্যে দিয়ে যেতে হয়েছে। তো সেটা আমরা তো সবাই কম বেশি সেটার মধ্যে দিয়ে গেছি। তো মানে আমি সবসময় স্মরণ করি ওই তাদেরকে যারা একটা ভয়ঙ্কর নির্যাতনের মুখোমুখি হয়েছেন, যাদেরকে দিনের পর দিন যারা বাড়িতে ঘুমোতে পারেনি, যাদের পরিবারের সন্তানরা গুম হয়ে গেছেন, বিনা বিচারে ক্রসফায়ারের মৃত্যুর শিকার হয়েছেন। তো এই যে মানে আত্মত্যাগ, এখান থেকে যদি আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণ না ঘটাতে পারি, তাহলে আমাদের জন্য এর চাইতে বড় দুর্ভাগ্য কি হতে পারে। এখন কোনো দিক থেকেই যাতে আমরা মাত্রাতিরিক্ত জায়গায় না যাই, আমি সব পক্ষকে আবারও অনুরোধ করব, মানে আমাদের যতটুক আছে যে এই প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলার কর্তব্য আছে এবং সেখানে প্রত্যেককেই দায়িত্বশীল ভূমিকা যেতে হবে। আপনি যে কথাটি বলছেন যে রাজনৈতিক দলগুলো তারা বড় স্টেক হোল্ডার, তাদের সঙ্গে যদি আরো একটু ঘন ঘন বসা হতো, অর্থাৎ এই পর্যন্ত প্রায় ৬ মাস এই সরকারের মেয়াদ হয়েছে, কিন্তু বসেছেন আপনারা মাত্র ২ বার, বা বিচ্ছিন্নভাবে আর একটু বেশি, কিংবা অনানুষ্ঠানিকভাবে আপনাদের হয়তো ২-৪ জনের সঙ্গে আলাদাভাবে কথা হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে, যদি এই যে রাজনৈতিক উত্তরণের যে একটা টানাপোড়েনের বিষয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের, এটা কি পারস্পরিক আলোচনার মধ্য দিয়ে আরও তড়িৎ করা সম্ভব ছিল না? অবশ্যই সেই জায়গাটাতে আমরা বারবার বলছি যে আমাদের দিক থেকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে আমরা বারবার বলছি জাতীয় রাজনৈতিক কাউন্সিল গঠন করেন। কারণ জাতীয় রাজনৈতিক কাউন্সিল একটা কাঠামো, যে কাঠামোর মধ্যে সরকারও অনেকগুলো জায়গাতে তার যে এক ধরনের জবাবদিহিতাও বলেন যে আমরা কি কাজ করতে পারছি, কেন পারছি, আবার কোনটা পারছি না এবং সেটাও কেন পারছি না। তো সেই জায়গাগুলোতে কোথায় সীমাবদ্ধতার, দুর্বলতার জায়গা আছে, সেখানে মানে এই স্টেকহোল্ডাররা সহযোগিতার হাত বাড়াতে করতে পারে। কারণ আপনি দেখুন, এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এরকম একটা অভ্যুত্থান এবং একটা বিপ্লবী সম্ভাবনা সমাজে যখন সৃষ্টি হয়, তখন তো আগেকার ব্যবস্থাগুলো সব একটু মানে কোথাও ভেঙে পড়ে, কোথাও ভাঙন উন্মুখ হয়ে পড়ে, আলগা হয়ে যায় যেটাকে বলে। তো এইটাকে আবার নতুনভাবে একটা শেপে আনতে গেলে এটা তো কেবলমাত্র ওই 25, 26, 27 কি কতজন আমাদের উপদেষ্টা এবং ইয়ারা আছেন তারাই, কিংবা এই রাষ্ট্রযন্ত্র, যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছে জনগণের বিরুদ্ধে, তারা এখন রাতারাতি এটাকে পুনর্গঠন করে ফেলবেন, তা তো আসলে হবে না। ফলে এটাকে করতে হবে মানুষের, বিশেষত জনগণের সচেতন ভূমিকার মধ্যে, এবং জনগণের প্রতিনিধি আকারে এই রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণী পেশার মানুষ যারা আসলে স্টেক হোল্ডার, তাদের এখানে অংশগ্রহণের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তো সেই গুরুত্বপূর্ণ জায়গাতে আমি বলছি না যে এই কাজটাও খুব সহজ, কেননা এতগুলো স্টেক হোল্ডার, তাদের মধ্যে একটা ন্যূনতম ঐক্য বজায় রাখাটা একটা বেশ কঠিন চ্যালেঞ্জ। বাট এইটাই কিন্তু সরকারের দিক থেকে বড় উদ্যোগের জায়গা ছিল, তাতে তাদের দৈনন্দিন রাষ্ট্র পরিচালনার সহায়তা হতো, রাজনৈতিক উত্তরণ তো আরো অনেক বেশি মসৃণ হতো, এটাতে কোনো সন্দেহ নাই। তারপরও যে জায়গায় হচ্ছে, আমার মনে হচ্ছে যে এই জায়গায় যে যতই রাজনৈতিক বিরোধ থাকুক, আমরা এখনো আস্থা রাখতে চাই প্রত্যেকটি রাজনৈতিক পক্ষের উপরে যে তারা রাজনৈতিক উত্তরণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকার জায়গায়, দায়িত্বশীল ভূমিকার জায়গায় থাকবেন।